আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি যারা দেখছেন সবাই ভালোই আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলাপ করব। সেটি হচ্ছে আমাদের মধ্যকার যে বিরোধ হয়, মামলা মোকদ্দমা এই সংক্রান্ত বিষয় নিয়ে একটু আলাপ করার চেষ্টা করব। মূলত একজন অ্যাডভোকেট হিসাবে একটা নির্দিষ্ট সময় কাজ করার পরে আমার যে একটা অনুভূতি তৈরি হয়েছে, সেই অনুভূতি থেকেই আজকের এই ভিডিওটি তৈরি করা। বর্তমান বাংলাদেশে যে পরিমাণ মামলা রয়েছে, এর মধ্যে অধিকাংশ না করলেও হতো এই টাইপের মামলা বর্তমানে আমাদের জুডিশিয়াল সিস্টেমের মধ্যে বিচারাধীন অবস্থায় আছে। এর মূল কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে আমরা আসলে সবাই খুবই অস্থির প্রকৃতির। আমাদের ইগোকে স্যাটিসফাই করার জন্যই মূলত এই মামলাগুলোর উৎপত্তি হয়। দেখা গেল আমি কথাটি যেটি বলবো সেটি প্রায় সবার সাথেই সম্পৃক্ত। মানে যারা ভিডিওটি দেখছেন না, বিরোধ হয় না বা বিরোধ সংক্রান্ত কোনো ঝামেলায় কখনো পড়েননি এমন মানুষ প্রায় নাই বললেই চলে। সো ওই জায়গা থেকে বিরোধ তো একটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা সামাজিকতার একটি অংশ। কারণ যতজন মানুষের সাথে আপনি মেশেন তারা প্রত্যেকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ব্যক্তিত্ব, আলাদা আলাদা চিন্তাভাবনা, আলাদা আলাদা গোলস, আলাদা আলাদা কন্ট্রিবিউশনের পয়েন্ট, আলাদা আলাদা ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা। সো সেই জায়গা থেকে প্রত্যেকের সাথে প্রত্যেকের আসলে আমাদের মিলেমিশে সমাজবদ্ধভাবে চলতে গেলে এই বিরোধ হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি কোন বিরোধটার ব্যাপারে আদালতে নালিশ জানাবেন এবং কোন বিষয়টি আপনি পারিবারিকভাবে অথবা একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে সমাধান করে আদালতের বাইরেই আপনি বিষয়টিকে মিটমাট করে ফেলবেন, সেটি আপনাকে বুঝতে হবে। কারণ আমি বিশেষ করে পারিবারিক মামলাগুলোর ক্ষেত্রে দেখি, তারপরে কর্পোরেট কিছু মামলা রয়েছে। এই সকল মামলার ক্ষেত্রে আসলে মূলত ইগোকে স্যাটিসফাই করার জন্য এই মামলাগুলোকে ফাইলিং করা হয়। সবচেয়ে বেশি ধরুন যৌতুক, নারী নির্যাতন এবং ধর্ষণ, এই যে ধর্ষণের ব্যাপারটি বলেন, ধর্ষণের বিচার হয় না, ধর্ষণের শাস্তি হয় না, ইত্যাদি ইত্যাদি বিষয়। আপনি যদি একটু কোর্টে কয়েকদিন ঘোরাঘুরি করেন, আপনি দেখতে পাবেন আপনার অবাক করার মতো ঘটনা যে এত পরিমাণে মামলা ধর্ষণের, এর মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক মামলা রয়েছে যেগুলো হচ্ছে শুধুমাত্র অপোজিশনকে হ্যারেস করার জন্য এই মামলাগুলো করতে হয় বা মামলাগুলো তারা করেন। সো বিষয়টি আসলে কি? বিষয়টি হচ্ছে একটা বিরোধ হলো, যে কোনো বিষয়ের বিরোধ হলো, সেই বিরোধটাকে আপনি সবার প্রথমে উচিত নিজের ইগোকে বা রাগী অবস্থায় ডিসিশন না নিয়ে বরং শান্তভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে যে এই বিষয়ে আমি যদি মোকদ্দমায় যাই, মামলার মধ্যে যাই, তবে আসলে আমার লং টার্মে কী পরিমাণ এটার একটা রেজাল্ট আসবে, এটিকে একটু ক্যালকুলেশন করা দরকার। এর কারণটা কি, কেন বলছি? কারণ হচ্ছে আপনি যে কোনো একটি মামলা করলে বাংলাদেশের প্রেক্ষাপট কি, এই অতিরিক্ত মামলা জট সামলাতে বিজ্ঞ বিচারকগণ থেকে শুরু করে আইনজীবীগণ, প্রতিটা কোর্ট, সবাই পুরো বিচার ব্যবস্থার সাথে যারাই কাজ করেন তারা হিমশিম খাচ্ছেন এবং এই হিমশিম খেতে গিয়ে কিন্তু সঠিক যে বিষয়গুলোর বিচার আসলেই আদালতের করা দরকার সেই বিচারগুলোকেও কিন্তু লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং বাস্তবিক প্রেক্ষাপটকে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি মামলা ফাইলিং করেন, এই মামলার আসলে একটা রেজাল্ট পেতে আপনি যতই স্পিরিট ট্রাইব্যুনাল বলেন বা আহ, আলাদা ট্রাইব্যুনাল বলেন বা যাই বলেন না কেন, আপনি এই মামলার একটা রেজাল্টে পৌঁছতে আপনি 1 বছরের মধ্যে পারেন না। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে তাড়াতাড়ি যদি আপনি কোনো মামলা করতে যান, সেটিও একটা নির্দিষ্ট টাইম লাগে। এই টাইমটা কেন লাগে? এটা কিন্তু আদালতের দোষ না, এটা কোনো বিচারকেরও দোষ না। এটা হচ্ছে এত পরিমাণে মামলা, এই প্রতিটা মামলাকেই তো আসলে সামলাতে হয় কোর্টকে। সো কোর্ট এই জায়গাতে হিমশিম খায়। সো এই জায়গাতে আসলে লসটা কার? লসটা হচ্ছে আপনি যিনি মামলা করছেন, যার বিরুদ্ধে মামলা করছেন, এই দুই পক্ষেই মূলত হচ্ছে এই টাইম কনজিউমিংয়ের বিষয় বলেন, প্রচুর পরিমাণে অর্থ নষ্টের কথা বলেন, এই বিষয়গুলো কিন্তু আসলে তাদেরকেই সাফার করতে হয়। আমি 2021 সাল থেকে সাইকির সাথে কাজ করছি। সো সাইকির পুরো টিম সবসময় চেষ্টা করে কোনো একটি বিষয় যদি কেউ আমাদের কাছে আইনি পরামর্শের জন্য আসে, তবে আমরা সর্বদাই চেষ্টা করি যে এই পার্টিকুলার সমস্যাটিকে আসলে মামলা করা ব্যতীত কোনোভাবে সমাধান করা যায় কি না। এটি কেন করি? এটি কারণ হচ্ছে প্রাথমিক ভাবে মনে হলেও যে কোর্টের বাইরে একটা ব্যাপারের সমাধান করতে গিয়ে একটু খরচ বা এই ব্যাপারটাকে বিশ্লেষণ করলেও কিন্তু কোর্টের বাইরে সমাধান করার কারণে যিনি ভুক্তভোগী, যিনি ভিকটিম,
এবং যিনি যারা এই কাজের সাথে জড়িত, অফেন্সের সাথে জড়িত, এদের দুজনেরই কিন্তু আসলে উইন উইন একটা সিচুয়েশন তৈরি হয় আদালতের বাইরে যদি সমস্যাটা সমাধান করা যায়। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রায় প্রতিটা কোর্টেই হচ্ছে লিগাল এইডের ব্যবস্থা রয়েছে, এবং বর্তমানে ভেরি রিসেন্ট আপনার আরবিট্রেশন আইন এর মধ্যে একটা কিন্তু সুন্দর সংশোধনী এসেছে, যেখানে আপনাকে অবশ্যই লিগাল এইডের পরামর্শ, লিগাল এইডের মাধ্যমে গিয়ে আপনাকে মামলা করতে হবে। এর কারণটি হচ্ছে কি, যেই বিষয়গুলো নিয়ে আসলে মামলা করার দরকার নেই, যেই বিষয়গুলোকে আপনি যদি একজন মধ্যস্থতাকারীকে নিয়ে বসেন বিষয়গুলো সমাধান হয়ে যায়, সেই বিষয়গুলোতে আসলে মামলা করার কোনো যৌক্তিকতা নেই। এটি কোর্টের সময় নষ্ট করছেন, আপনি নিজের সময় নষ্ট করছেন, নিজের অর্থ নষ্ট করছেন, পুরো সিস্টেমকে আপনি কলাপস করে দিচ্ছেন। সো এই জায়গাতে আসলে আমার এই ভিডিওটি তো স্বাভাবিকভাবেই আমার খুব নিকটতা, আমি হয়তো ফেসবুক, ইউটিউবে বা আমার লিঙ্কডইন প্রোফাইলে দিব। সো যারা আমার খুব কাছের ব্যক্তিত্ব তারা এই ভিডিওটি দেখবেন। সো আমার আসলে মূলত সাজেশনটি হচ্ছে আপনাদের জন্য, যারা ভিডিওটি দেখছেন, বিষয়টি হচ্ছে কোনো একটি বিষয় নিয়ে যদি বিরোধের তৈরি হয়, সেটি হতে পারে আপনার পরিবারের সাথে, হতে পারে আপনার ব্যবসায়িক পার্টনারের সাথে, হতে পারে আপনার কর্পোরেট কলিগের সাথে, হতে পারে আপনার কর্পোরেট ম্যানেজমেন্ট এবং আপনি এমপ্লয়ি আপনার সাথে। যে কোনো বিষয়েই যদি বিরোধ হয়, আপনার অবশ্যই প্রথমে চেষ্টা করা উচিত একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে, যিনি আইন সংক্রান্ত ব্যাপারে অবগত এরকম একজন ব্যক্তিকে আপনি নিয়ে এই দুই পক্ষের মধ্যে বসে ব্যাপারটা সমাধানের চেষ্টা করা। কারণ একজন মধ্যস্থতাকারী যিনি আসলেই সমাধানে এক্সপার্ট, উনি যদি আপনাদের সামনে বসেন, দেন সেক্ষেত্রে উনি আপনাকে বলতে পারবেন যে ভাই, এই জিনিসটা আসলে যদি আপনি এইখানে সমাধান করেন তাহলে আপনার এই বেনিফিট আছে, আপনি যদি এখানে সমাধান না করেন আপনার এই লম্বা প্রসেসিংয়ের মধ্যে যেতে হবে, আপনার এই পরিমাণ অর্থ খরচ হবে, এবং আলটিমেটলি আসলে বিচার পাওয়ার যে একটা ব্যাপার, যে কোনো কিছু কিছু বিষয় আছে যেটার আপনার এই মুহূর্তে আসলে বিচারটা দরকার, এই মুহূর্তে যদি আপনি এই রেমেডিটা না পান, সেক্ষেত্রে এই রেমেডি 2 বছর পেয়ে আসলে আপনার কোনো লাভ হয় না। সো এই ধরনের সিচুয়েশনগুলোকে আপনাদের সামনে ওপেন করতে পারবে, যাতে করে আপনারা দুজনেরই ডিসিশন নিতে সুবিধা হয় যে কীভাবে আসলে এই সমস্যাটা সমাধান করা যায়। আর সমস্যাটা সমাধান কোর্টের বাইরে করলে কি হয়, সবচাইতে বড় যে ব্যাপারটি, লাভটি হয়, সেটি হচ্ছে সম্পর্কটা ভাই ঠিক থাকে। আপনি যদি কোর্টের মধ্যে মামলা, আমি আমার এক্সপেরিয়েন্সে আমি যত মামলাই দেখছি, মামলা পর্যন্ত কোনো বিষয় গড়ানোর পরে আমি কখনো দেখিনি সেখানে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক পূর্বের ন্যায় তৈরি হয়েছে। হতে পারে তারা কোর্ট বলার কারণে আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান করেছে, বা অন্য যে কোনোভাবে হোক সমাধান করেছে, কিন্তু সম্পর্ক কখনো কোর্ট পর্যন্ত যাওয়ার পরে ঠিক হয়েছে বা আন্তরিকতাপূর্ণ সম্পর্কটা বজায় আছে, সেটি আমি কখনো দেখিনি। সো আমার সাজেশনটা হচ্ছে ভাই, যে কোনো ব্যাপারে বিরোধ হলে অবশ্যই প্রথমেই আপনি চেষ্টা করবেন নিজেরা ব্যাপারটাকে সমাধান করতে। যদি একান্ত নিজেরা সমাধান না হয়, আপনার পরিবারের না হলে যারা প্রফেশনাল মিডিয়েটর্স আছেন, অথবা যে কোনো একজন অ্যাডভোকেট আপনার পরিচিত, এদেরকে নিয়ে বসে ব্যাপারটিকে সমাধান করার চেষ্টা করবেন আইনগত পদ্ধতিতে। হ্যাঁ, আমার এই আহ্বানের মাধ্যমে আমি কিন্তু এটা বলছি না যে আপনি বিচার চাইতে পারবেন না, বা বিচার চাওয়ার অধিকার আপনার নেই, বা বিচার চাইতে গেলে আসলে আপনার বিচার চাইতে পারবেন না, আমি এই কথাটি বলিনি। আমি বরং বলতে চেষ্টা করছি যে কোনটা আপনার জন্য বেনিফিট নিয়ে আসবে সেটা আপনাকে বুঝতে হবে। আপনি মামলা করলে এটা আপনার জন্য বেনিফিটেড হবেন আপনি, নাকি আপনি সমঝোতার মাধ্যমে বিষয়টিকে একটা মিডিয়েটরের মাধ্যমে, একজন আরবিট্রেটরের মাধ্যমে যদি আপনি ব্যাপারটাকে সমাধান করেন, এই বিষয়টা আপনার জন্য আর্থিক এবং সময়কে সাশ্রয় করবে। এই বিষয়টিকে সর্বপ্রথম বুঝতে হবে, এবং সবসময় আদালত থেকে বলেন বা যারা অ্যাকচুয়ালি প্র্যাকটিসিংয়ের মধ্যে আছেন, এরা সবসময় চায় যে একটা ব্যাপারের যত শর্ট টার্মের মধ্যে সমাধান করা যায়। কিন্তু এই লং যে প্রসেসটা তৈরি হয়, এই প্রসেসটা অ্যাকচুয়ালি কারো ইচ্ছা করে তৈরি করে না। খুব রেয়ার কিছু কেস আছে যেখানে ইচ্ছা করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সিম্পলি বুঝতে হবে যে একটা কোর্টে যেই পরিমাণ মামলা থাকে, সেই পরিমাণ বিচারক কিংবা সেই পরিমাণ আইনজীবী, বা সেই পরিমাণ, কারণ বিচারের সাথে তো শুধুমাত্র বিচারক আর আইনজীবী জড়িত না, এর সাথে ক্লার্কস বা স্টাফের একটা ব্যাপার আছে, যারা এই পুরো বিষয়টাকে মনিটরিং করে, ম্যানেজ করে। সো নথিপত্রের ম্যানেজমেন্টের ব্যাপার আছে। এই যে পুরো বিষয়টা মিলেই আসলে একটা প্রসেসের মধ্যে কিন্তু জটিলতা রয়েছে। সো এই জায়গা থেকে আসলে আমার আহ্বানটি হচ্ছে যে যতটা সম্ভব নমনীয় হয়ে, স্মার্টলি
কোর্টের বাইরে বিষয়গুলোকে সমাধান করা, যে বিষয়টি একদমই কোর্টের বাইরে সমাধানযোগ্য নয়, বা যেগুলো কগনিজেবল অফেন্স বলতে যেগুলো হচ্ছে একটু সিরিয়াস টাইপের অফেন্স, যেমন খুন, ধর্ষণ, হত্যা ইত্যাদি টাইপের অফেন্স যেগুলো আছে, ডাকাতি বা চুরি, এই ধরনের যে সিরিয়াস অফেন্সগুলো আছে সেগুলো নিয়ে আপনারা মামলা মোকদ্দমায় যান। কিন্তু একান্ত নিজেদের মধ্যকার স্বামী স্ত্রীর বিষয় হতে পারে, পার্টনার্সদের মধ্যে ঝামেলা হতে পারে, ফাইন্যান্সিয়াল বিভিন্ন ব্যাপার হতে পারে, যদিও এগুলোতে আইন সবসময় চায় যে সবাই যেন আইনের একটা প্রোটেকশন পায়, কারণ ন্যাচারাল জাস্টিস বলে একটা ব্যাপার আছে, রুল অফ ল এর একটা ব্যাপার আছে। সো এই ব্যাপারগুলোর জায়গা থেকে সবসময় আইন আপনার জন্য উন্মুক্ত। কিন্তু কথা হচ্ছে আপনি আসলে আইনের ওই চান্সটাকে নিয়ে আপনি কি আলটিমেটলি বেনিফিটেড হচ্ছেন, নাকি আপনার উপরে আরও স্ট্রেস থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল বার্ডেন আপনার উপর চলে আসছে। এই বিষয়গুলো যদি আপনি আপনার ব্যক্তিগত সমস্যা এবং আইন এই প্রসেস দুটোকে যদি কম্পেয়ার করে আপনার যেটা বেটার মনে হবে আপনি সেই সিদ্ধান্তটা নেবেন। আমরা সাইকি থেকে অলওয়েজ সাজেস্ট করি যে যেন কোর্টের বাইরে বিষয়গুলোকে সমাধান করা যায়। একটা লিগ্যাল নোটিশ দিয়ে যদি একটা বিষয়ে সবাই মিলে বসে যদি ব্যাপারটা সমাধান করা যায়, তাহলে কেন সেই বিষয়ে মামলা করে তাকে ডাকতে হবে কোর্টে। আর হ্যাঁ, কিছু ব্যক্তিত্ব আছেন যারা লিগ্যাল নোটিশ পেলে খুব ভয় পেয়ে যান, অথবা কোর্ট থেকে একটা চিঠি আসছে আপনারা সেটাকে রিসিভ করেন না, ভয় পান। নো, এই জিনিসটা হচ্ছে একদমই আনকালচারাল একটা ব্যাপার। এটা কোনো স্মার্টনেস না। আপনাকে ফেস করতে হবে, আপনি ফেস করলে বিষয়টা সমাধান আসবে। যদি ফেস না করেন, কোর্ট আপনার উপরে আবার আপনার উপরে আরও কঠিন থেকে কঠিনতর শাস্তি ইম্পোজ করবে। সো এটাই হচ্ছে মূল আজকের আমার আহ্বান। কারণ হচ্ছে আমি বেশ কিছুক্ষণ আগে আজকে প্রায় 3জন ক্লায়েন্টের সাথে কথা বললাম, যারা প্রত্যেকে মামলা করবেই, কিন্তু আমি তাদের ঘটনাগুলোকে বিশ্লেষণ করে যতটুকু বুঝলাম যে আসলে এই বিষয়টি মামলা করার মতো এত জটিল না। কারণ তার মধ্যে যথেষ্ট আন্তরিকতার বিষয় আছে, অপোজিশনের মধ্যে ওনার ভাষ্যমতে আন্তরিকতার বিষয় আছে। সো আমার বিশ্বাস যে এই 3জনের মধ্যে যদি আমি 3জনের 2 পক্ষকে নিয়ে বসে আমি অন্তত 2জনকে কোর্টে মামলা করা ছাড়াই এটার একটা সমাধান দিতে পারবো। এখন কোর্টে মামলা করলে উনি কী হবে, আজকে উনি মামলা ফাইলিং করবেন, এরপরে সেখান থেকে সমন যাবে, সমন যাওয়ার পরে একটা ডেট পড়বে, সেই ডেট পড়তে পড়তে আপনার 1 মাস, 1.5 মাস, 2 মাস হয়ে যাবে। সো এরপরে সে আসবেন, ওইখানে এসে তারপরে সে কী করবে, রিটার্ন স্টেটমেন্ট জমা দেবেন, এই যে প্রসেস, এই বিষয়ে সমাধান পেতে তার মিনিমাম আমি 1 বছরের মধ্যে তাকে দিতে পারবো না। এখন ব্যাপারটা হচ্ছে আইনজীবীর আসলে কাজ কি, এখানে এই একটা ব্যাপার একটু বলে নিই। আইনজীবীর কাজ কি? আইনজীবীর কাজ ভাই রায় নিয়ে আসা না। আইনজীবীর কাজ হচ্ছে আপনাকে বিচার পেতে সহায়তা করা। যদি কোনো আইনজীবী আপনাকে বলে যে আমি আপনাকে অমুক রায়টা এনে দেবো, জামিন করাইয়ে দেবো, এই যে টোনগুলো, এই যে কথাগুলো, এগুলো আসলে একজন আইনজীবী বা একজন অ্যাডভোকেটের কথা হওয়া উচিত না। একজন অ্যাডভোকেট সে তার লয়ার লিগ্যাল গ্রাউন্ডকে শো করে কোর্টের কাছে প্রে করবে যে বিজ্ঞ আদালত দিস অ্যান্ড দ্যাট, এই কারণগুলোতে আসলে আমি যে জিনিসটা চাই সেটা আমার পাওয়ার হকদার। ডিসিশন পুরোপুরি আদালত নেবেন। সো এখানে কখনো এই জিনিসটা, এই যে ব্যাপারটা যে আপনি আমাকে পারবেন কি না, নিশ্চয়তার যে একটা ব্যাপার, এই ব্যাপারটি কিন্তু আসলে হয় না। সো বিষয়টা হচ্ছে ওই কোর্টের প্রসেসের ভিতরে ঢুকলে আপনাকে কেউ কখনো নিশ্চয়তা দিতে পারবে না। সুতরাং বিষয়টি হচ্ছে যে কোর্টের প্রসেসের বাইরে গিয়ে আপনারা 2 পার্টির মধ্যে যতক্ষণ পর্যন্ত বিষয়টি সমাধানের ব্যাপার থাকে, এর মধ্যে বিষয়টিকে সমাধান করে নেওয়াই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সো আজকের আহ্বান হচ্ছে যে কোনো একটি বিষয় বিরোধ হলে আপনি পরিবারের মাধ্যমে বসতে পারেন, আপনি যে কোনো একজন আইন বিশেষজ্ঞকে নিয়ে বসতে পারেন, অথবা অন্য যিনি এমন যে আইনগতভাবে আপনাকে আসলে কোর্টের বাইরে একটি রেমেডি দিতে সক্ষম, এমন একজনকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়ে বসে আপনি বিষয়গুলো সমাধান করেন। আর হ্যাঁ, এই জায়গাতে আমাদের সাইকিক টিম অলওয়েজ আপনার পাশে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিরোধকে সাথে নিয়ে স্মার্টলি বিরোধ ডিল করবেন। আল্লাহ হাফেজ।